সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় রাজনীতিতে নৈতিকতা। এই বিষয়টি নিয়ে কথা বলবো। স্টুডিওতে আমার সঙ্গে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, রাজনৈতিক বিশ্লেষক। আপা স্বাগত। আপনাকে ধন্যবাদ। আছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত। মূল আলোচনায় যেতে চাই, রাজনীতিতে নৈতিকতা। আপনারা জানেন একটি বিষয়কে নিয়ে আমার শিরোনামেও বলছিলাম, সাতক্ষীরা 4-এর এমপি গাজী নজরুলকে নিয়ে গোটা বাংলাদেশে এখন একটি প্রশ্নই সামনে আসছে যে একজন নির্বাচিত এমপি, তার নৈতিক স্খলন কেন এই পর্যায়ে চলে গেল। এটি শুধু জামাতের একটি উদাহরণ মাত্র। আমরা যদি সমসাময়িক সময়গুলোর কথা বলি, বিভিন্ন দলের মধ্যে কিন্তু আমরা সেটি দেখছি, বিএনপি থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে। কিন্তু এই পর্যায়ে কেন গেল? রাজনীতিবিদদের নৈতিকতার জায়গাটুকু কেন এতটা দুর্বল হয়ে গেল, সেটি নিয়ে একটু কথা বলতে চাইবো। আমি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াপা আপনার কাছে আসি। নৈতিক স্খলনের যে কথা বলছিলাম, একজন আইনের মানুষ হয়ে সেটি তো বলবেন। প্রথমে একটু রাজনীতিবিদ হিসেবে একটু জানতে চাইবো যে এই জায়গাটা কেন এত বেশি দেখা যাচ্ছে এখন। রাজনৈতিক নেতৃবৃন্দের নৈতিক স্খলনজনিত অপরাধটা আসলে এটা একটা মারাত্মক ব্যাধি, এবং পৃথিবীর সব সেক্টরে যে যেখানেই করুক, রাজনীতিবিদদের, বিশেষ করে নেতৃত্বস্থানীয় রাজনীতিবিদ, তারপরে যারা জনপ্রতিনিধি, কারোর কাছ থেকে এই বিষয়টা কিন্তু কেউ আশা করে না। তো এইখানে যেটা নজরুল ইসলাম সাহেবের, যদিও তার ব্যক্তিগত ব্যাপার, এখন হয়তো 10 বার করেছে, একবার উনি ধরা খেয়ে গেছেন। মানে হঠাৎ করে তো আর যে কোনো খারাপ অভ্যাস নতুন করে প্রথমেই হয়ে যায় না। অভ্যস্ত হতে হতে যে বলে গৃহস্থের 10 দিন, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। এখানে উনি হয়তো জিনিসটা পাবলিকলি সবার সামনে চলে আসছে। তো এখন এই দোষগুলো মানুষ হয় কি, পারিবারিক রাজনীতিতে অনেক দ্বন্দ্ব, অনেক সমস্যা, মফস্বলে বিশেষ করে গ্রাম অঞ্চলে এরকম স্বামী স্ত্রী বিয়ে করছে, দেলমোহর দিচ্ছে না, আবার বিয়ের অনুমতি ছাড়া আর একটা বউ নিয়ে চলে আসছে। এগুলো কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের কাছে নালিশ আসে এবং পরিবারের পক্ষ থেকেও আসে, এবং তারা একটা সুষ্ঠু সমাধানও চায়। আমার জানার মতো একজন কলেজ শিক্ষক, বিদিরপুর বাড়ি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মধ্যে, তার প্রথম ওয়াইফটা কাজকাম করতে পারতো না, শরীর স্বাস্থ্য ভালোটালো একটু বালকি ছিল। পরে যেই মেয়েটাকে কাজ করতো, ওই তার ওয়াইফ হচ্ছে ওই মেয়েটার সাথে তার সাহেবের বিয়ে দিচ্ছে। সে কলেজের টিচার, ভদ্রলোক। তো বিয়ে দিচ্ছে, বিয়ে দেওয়ার পরে বিয়ে মুখে মুখে দিচ্ছে, কিন্তু তাকে কোনো দেলমোহর করে যে রেজিস্ট্রি ম্যারেজ সেটা করে নাই। আচ্ছা। পরে ওই রিক্সাওয়ালাদের আমার কাছে আসলো যে কাজ করানোর জন্য কাজের মেয়েকে বউ বানাইছে, কিন্তু কোনো রেজিস্ট্রেশনও নাই, কোনো দেলমোহরও নাই। এখন এটার ব্যাপারে আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরে আমি টিচার মানুষ যেহেতু, তাকে ফোন দিলাম, শাহ নেমতুল্লাহ করে, যে ওনাকে আমি ডাকলাম যে ভাই আপনি প্রয়োজনটা, বিয়েটা করছেন কেন? তো বিয়েটা করছি সংসারে কাজকাম করার জন্য। তো কাজকাম করার জন্য কাজের লোক রাখলেই তো পারতেন। তো বলছে কাজের লোক এখন আর থাকে না। তার মানে বিবাহ, মৌখিক বিবাহ করবেন কিন্তু আইনগত বিবাহ করবেন না, এটা তো হবে না। তাহলে 50,000 টাকা দেলমোহরে, তাহলে 2001 সালে, আজ থেকে 26 বছর আগের ঘটনা আমি বলছি, 50,000 টাকা দেলমোহরে পরে আমি কাজী ডেকে রেজিস্ট্রি ম্যারেজ করাই, তারপরে ওদেরকে পাঠাইছি। স্বামী স্ত্রীর সম্পর্ক হয় নাই, বাচ্চা কাচ্চা হয় নাই, কোনো কিছু না, কাজের লোক হিসেবে সে থাকছে, কিন্তু তার একটা অধিকার ওই সংসারটার উপর প্রতিষ্ঠিত হয়েছে যে আমি বৈবাহিক সূত্রে স্ত্রী, এবং আমার রেজিস্ট্রেশন আছে বিয়ের, এবং আমি কোনো কারণে যদি আমাকে বের করে দেয়, অ্যাটলিস্ট আমি 50,000 টাকা একটা শেল্টার হিসেবে দেলমোহরটা আমি পাবো। তো এই জিনিসগুলো আমাদের কাছে আসছে। এখন আমরা যে আসবে বিচার প্রার্থী, তার সাথে যদি আমি একটা ঘটনা ঘটে নিই, এবং এরকম শত শত বিচার প্রার্থীর সাথে যদি 20-30 জনের সাথে একই ঘটনা ঘটি, মেয়েদের ব্যাপারটা হচ্ছে যে তারা বিভিন্ন কাজে এমপি সাহেব কিংবা নির্বাচিত প্রতিনিধির কাছে আসতে পারে, চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে, পারিবারিক যে কোনো সংক্রান্ত বিষয় নিয়ে, স্কুলে ভর্তির বিষয় নিয়ে, তারপরে যে কোনো একটা সমস্যা হলে সেটার সমাধান নিয়ে। এখন এইটার সমাধান যদি হয় এই টাইপের, তো সেটা দুঃখজনক, এবং সর্বোচ্চ জায়গা থেকে এটা আসলে দেশের মানুষ কেউ আশা করে না। এই জন্য হয় কি, এটা একটা উচ্চবিত্ত ব্যবসায়ীরা করতো, ব্যবসায়ীর স্ত্রী করতো, একবারে নিম্নবিত্ত লেভেলের করতো, তাও মানুষ এগুলো ধরাছোঁয়ার বাহিরে মনে করতো। কিন্তু রাজনীতিবিদ, নির্বাচিত প্রতিনিধি, এইটা খুব শোভনীয় কাজ হয় নাই, এবং না হওয়ার কারণেই সমাজ এবং তার দলও সম্ভবত ওনাকে বহিষ্কার করছেন। এখন সেখানে আইনগত দিক থেকে আসলে কি হবে, মানে ওনার যে এমপি পদ, নেক্সট যে প্রশ্নটা আসছে সেটি আসলে থাকবে কিনা? এমপি পোস্টটা না থাকারই কথা আইনগতভাবে, কারণ 70 অনুচ্ছেদ নিয়ে ঐক্যমত কমিশনের যেটা সুপারিশ, আমার যতটুকু মনে পড়ে যে আগে ফ্লোর ক্রস করা যেত না, দলের বাইরে ভোট দেওয়াটা যেত না। তো দলের বাইরে ভোটটা রাখছে, কিন্তু দল যদি বহিষ্কার করে দেয় তাহলে তো তার সাথে আর দলের কোনো সম্পর্ক থাকলো না।
তো সে যদি দলের প্রতিনিধিত্ব করতে আসছে, দলের প্রতীক নিয়ে সে ভোট করছে, দলের নমিনেশন নিয়ে সে ভোট করছে, এবং নির্বাচন কমিশনে তার মনোনয়ন, নমিনেশন, নির্বাচনে জিতার গেজেট সবকিছু দলীয়ভাবেই, তো স্বাভাবিক কারণে সম্ভবত এটা শূন্য আসন হবে এবং এখানে উপনির্বাচন হবে। আচ্ছা, আমি একটু ডক্টর আসিফ মোহাম্মদ শাহান আপনার কাছে আসি। সমাজে একটা প্রভাব পড়ে নিশ্চিতভাবেই যখন এই ধরনের ঘটনা আমরা দেখি, যখন ছোট ছোট বাচ্চাদের বলাৎকারের খবর আমাদের বেশি বেশি পড়তে হয়, সেটা নিশ্চিতভাবে আমাদের ভয়ঙ্কর রকমভাবে ব্যথিত করে, আতঙ্কিত করে। এই ধরনের ঘটনা, নৈতিক স্খলনের মতো ঘটনা যখন রাজনীতিতে যখন আমরা দেখি, বিশেষ করে এই ঘটনাটা অনেক বেশি আসলে তোলপাড় সৃষ্টি করেছে, সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন এবং সমাজের প্রভাবটা আসলে কেমন পড়ে? না, মানে ধন্যবাদ প্রশ্নের জন্য। যেটা তো খুব গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, যে আমরা যখন একজন পলিটিশিয়ানের নৈতিকতা নিয়ে কথা বলি, এখানে নৈতিকতা কয়েকটা ব্যাপার আছে। যে ইন্টিগ্রিটির জায়গাটা একটা তো হচ্ছে গিয়ে উনি যে কার্যক্রম করছেন সেইটার গ্রহণযোগ্যতা কতখানি, এবং আরেকটা যেটা বড় ব্যাপার, উনি একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল আইডিওলজিতে সাবস্ক্রাইব করেন, এবং উনি বিভিন্ন সময়ই এই সংক্রান্ত বক্তব্য উনি দিয়ে গেছেন। তো উনি যখন হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড করেন, এটা ওনার ইভেনচুয়ালি যে ইন্টিগ্রিটি যেইটা, সেই ইন্টিগ্রিটির জায়গায় একটা বড় ধরনের প্রশ্ন তোলে, এবং একই সাথে হচ্ছে গিয়ে আইডিওলজিটাকে উনি আসলে কতখানি এটাকে ইনস্ট্রুমেন্টালাইজ হিসেবে ব্যবহার করছেন, এবং কতটা হচ্ছে গিয়ে আসলে এটাকে উনি সাবস্ক্রাইব করেন, সেই প্রশ্নটা চলে আসে। এবং একই সাথে যেটা আরও একটা জিনিস, যে আপনি যদি দেখেন যে আপনি এই ডিসিশনটা যেটা হয়েছে সেটা তো একদিন পরে হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সময়ই আমরা দেখেছি হচ্ছে, যেমন গতকালকে জামাত ইসলামী থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে সেখানে ওনারা বলছেন যে ওনার ওয়াইফ হচ্ছে একটা স্টেটমেন্ট দিয়েছেন, দেন হচ্ছে হ্যাঁ এই ধরনের একটা স্টেটমেন্ট এসে দিয়েছেন, এই ধরনের একটা বক্তব্য এসেতে এসেছে। এবং শুধু তাই না, দিনভর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্টেটমেন্ট, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখেছি, এইটা এআই দিয়ে প্রচারিত, হ্যাঁ, এবং এই ধরনের সমস্যা যেটা হচ্ছে কি, মানে একটা তো হচ্ছে ওনার ব্যক্তিগত যেই অ্যাক্টিভিটিস, সেই নৈতিকতার কোয়েশ্চেন। আবার একটা দলের সমর্থকরা, আমি নেতারা কেউ ইসে করেছেন কিনা আমি নিশ্চিত না, সো আমি ওই বক্তব্যে যাচ্ছি না, সমর্থকরা যখন এটাকে ডিফেন্ড করতে যান, এবং ডিফেন্ড করতে গিয়ে যখন হচ্ছে গিয়ে অসত্য জিনিসপত্র নিয়ে আসেন, এবং সেটাতেও ওনারা বিশ্বাস করতে রাজি থাকেন, সেইটা যে শুধুমাত্র একটা ব্যক্তির ইন্টিগ্রিটির কোয়েশ্চেন এসে চলে যায় তাই না, সেটা হচ্ছে কি একটা রাজনৈতিক দলের সমর্থকদের ইন্টিগ্রিটির কোয়েশ্চেনও চলে আসে। এবং অ্যাট দ্য সেম টাইম যেই জিনিসটা আমি এর সাথে বলছিলাম, যে ওনারা যে পার্টিকুলার আইডিওলজিতে সাবস্ক্রাইব করেন, একটা দলের সমর্থক গোষ্ঠীর একটা বড় অংশ যদি হচ্ছে গিয়ে সেই আইডিওলজিটাকে ইনস্ট্রুমেন্ট হিসেবেই চিন্তা করেন, এটাতে সাবস্ক্রাইব করেন না যে এই আইডিওলজিটাকে আমি যখন ইচ্ছা তখন যেভাবে ইচ্ছা ইউজ করব, সকল অর্থেই করব, সেইটা ওই রাজনৈতিক দলের জন্য একটা বড় ধরনের সমস্যার ইন্ডিকেট করে। সো একটা জিনিস হচ্ছে তার ব্যক্তিগত জায়গাটা, আরেকটা হচ্ছে রাজনৈতিক দলটা হচ্ছে গিয়ে কী বলছে। কারণ দেখুন, এবং আরেকটা জিনিস যেটা আমার কাছে এখনো পরিষ্কার না, যে জামাত ইসলামী ওনারা যে বলছেন নৈতিক স্খলন হয়েছে, আমি যে বিবৃতিটা দেখেছি, আমার খুব জানার ইচ্ছা যে তারা আসলে কি নৈতিকতা স্খলন বলতে আসলে এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে, বিষয়টি স্পষ্ট নয়। হ্যাঁ, কারণ এটা বোঝা দরকার যে এক হচ্ছে উনি কি মিথ্যা কথা বলেছেন, উনি বলেছেন যে বিয়ের ব্যাপারটা বা এইটাই পুরো জিনিসটা কি মিথ্যা, সেই অর্থে নৈতিক স্খলন, নাকি হচ্ছে গিয়ে অন্য কোনো অর্থে যে সম্পর্কের সেটা সেই জায়গাটা থেকে কি আসছে না, যখন যে তাদের বিবাহটা আসলে নিশ্চিত নয়। এটা জামাতকে তো ক্লিয়ার করতে হবে তারা কোনটাকে আসলে নৈতিক স্খলন হিসেবে এসে দেখছে, সেটাতে একটু অস্পষ্টতা থাকে। এর আগে একটা বিবৃতি তাদের এক নেতার, মানে এটা তো হচ্ছে আপনি যদি ব্রড দাগে বলছেন সেটা নৈতিক স্খলনের কারণে, কিন্তু এগেইন উনি মিথ্যা তথ্য দিয়েছেন, সেইটা কে ওনারা নৈতিক স্খলন হিসেবে দেখাচ্ছেন, ওনার যে অ্যাক্টিভিটি সেইটাকে স্খলন হিসেবে দেখাচ্ছেন। কারণ উনি তো আমরা দিনভর দেখেছি যে উনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোনটা আসলে কোনটার বেসিসে ওনারা হচ্ছে গিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছেন, এইটা একটু পরিষ্কার হওয়া দরকার। কারণ এটা এই কারণে দরকার যে এই যে প্রত্যেকটাই নৈতিক স্খলন, কিন্তু এক একটার মাত্রা এবং এক একটার যেই মেসেজটা দেয় সেটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট। এখন উনি একজন হচ্ছে গিয়ে মানে একজন মেয়ে, তার কাছে হচ্ছে চাকুরির জন্য হয়তো প্রবাবলি গিয়েছেন, সেইখানে যে মিসইউজ অফ সেই জায়গা থেকে তাকে যে হচ্ছে গিয়ে উনি যে একটা ডিফিকাল্ট সিচুয়েশনে মেয়েটাকে ফেললেন, সেই জায়গাটা থেকে এই পুরো জিনিসটা যে একটা মানে অসম্ভব নোংরা একটা জায়গায় উনি নিয়ে গেছেন, সেই জায়গা থেকে
এরপর এইটাকে আবার আড়াল করার জন্য উনি মিথ্যা কথা বলছেন আপনি সেই যখন জায়গা বললেন না থেকে। যে যখন মানে সাপোর্টাররাও সেটিকে আসলে বিশ্বাস করতে চায় না বা তারা নানাভাবে সেটিকে মিথ্যা প্রমাণিত করতে চায়, মানে এটি আসলে বিষয়গুলোকে হালকা করে দিচ্ছে কিনা আমাদের সমাজে? তো এটা এটা হালকা করে দিচ্ছে না, এটা বরং হচ্ছে আমার কাছে মনে হয় যে ওই রাজনৈতিক দলের যে সমর্থকরা এটা করছেন বা যে নেতৃবৃন্দ এটা করার চেষ্টা করছেন তাদের যে চরিত্র, আমার ধারণা সেটাই খুব পরিষ্কার হিসেবে ভাবে ফুটে উঠছে। যে আপনি স্পেসিফিক্যালি আপনি যদি দেখেন তাহলে ইট অ্যাকচুয়ালি শোজ যে এই সমর্থক বা তারা হচ্ছে গিয়ে তাদের নেতার যে কোনো ধরনের অন্যায় যে কোনো ইচ্ছে এটাকে যে কোনো মূল্যে ডিফেন্ড করার জন্য প্রস্তুত। এটা ওভারঅল পলিটিক্সের জন্য, সোসাইটাল ডেভেলপমেন্টের জন্য, প্রত্যেকটার জন্যই এটার একটা মূল্য আছে, যে মূল্যটা আমাদের সে করতে হবে। কিন্তু এইটা একটা বার্তা। একজন দর্শক আছেন, তিনিও প্রশ্ন রাখতে চান। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম, আমি ঠাকুরগাঁও থেকে আব্দুল মুজিব সরকার বলছিলাম। জি, ওয়ালাইকুম আমি সালাম, ম্যাডাম প্রশ্ন করবেন। অ্যাডভোকেট পাপিয়া ম্যাডাম আমার প্রশ্ন ছিল, যিনি উনি একজন আইনজীবী, উনি একজন সাবেক পার্লামেন্টিয়ার। আমি ওনার কাছে জানতে চাচ্ছি যে যেমন আজকে গাজী নজরুল ইসলামকে আপনার জামাত থেকে বহিষ্কার করলো, কিন্তু আপনারা মেজর আখতারুজ্জামান কিশোরগঞ্জ 2 2001 সালে বিএনপি পার্লামেন্টে ওয়াকআউট করে চলে আসছিল, বা আমি যতটুকু জানি বা পার্লামেন্ট আমি দেখি, আমি কিন্তু একজন খুব মানে সবসময় আমি খবর দেখি, আমি দেশ বিদেশে ভালো খবর শুনি, আমার পার্লামেন্টে খুব শুনি। আমার ভাগ্য হয়েছিল পার্লামেন্টে দর্শক গেলাইতে শোনার, কিন্তু আপনার মেজর আখতারুজ্জামানকে আপনার দল থেকে বহিষ্কার করছিলেন, দলকে না বলে যাওয়ার পর। কিন্তু আমি যতটুকু জানি ওটা 70 অনুচ্ছেদ, কিন্তু 63 অনুচ্ছেদ আপনার নৈতিক শৃঙ্খলা, কিন্তু আপনারা মেজর আখতারুজ্জামান বহিষ্কার করলেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট 2-1 এমপিকে দল থেকে বহিষ্কার করলে আপনার এমপি কি থাকে যাচ্ছে। কিন্তু আপনি তো আইনজীবী ভাই, আপনি যতটুকু জানি যে আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী, তাহলে আপনার ওই আইনে আপনার কি বলছে, আপনার আইন কি বলছে? জি, বলে এটা আপনার আপনার প্রশ্ন। না, আপনাকে আমি প্রশ্ন করছি, কার এমপিগিরিটা কার থেকে গেছে, মানে কার এমপিগিরিটা থেকে গেছে, এটা স্পেসিফিক বলতে পারবেন কি আপনি, যে কার এমপিগিরিটা কার থেকে গেল? এমপি পোস্টটা ছিল আপনার বিএনপি থেকে, বি চৌধুরী ছিল আপনার ওই যে দলের উপনেতা, আমি যতটুকু জানি আর কি, আর ম্যাডাম ছিল খালেদা ছিল বিএনপি দলীয় আচ্ছা, নেত্রী। এখানে যেটা ব্যাপার হচ্ছে যে রাষ্ট্রপতি বি চৌধুরীর কথা আপনি বলছেন। না, বি চৌধুরী তখন দলের উপনেতা ছিল বিএনপির, আমি 2001 সালে কথা বলতেছি। হ্যাঁ, তো কি বলতেছেন? মানে মেজর আখতারুজ্জামান পার্লামেন্টে মেজর আখতারুজ্জামান যখন হচ্ছে দলের সাথে উনি বেশ কয়েকবার বহিষ্কার হয়েছেন, শুধু যে 2001 সালে হয়েছে তা না, উনি বের হয়েছে, আসছে, নিচে গেছে, এরকম। এখন এই সংস্কার কমিশন 70 অনুচ্ছেদ নিয়ে যে ইয়েটা করছে, যে সীমাবদ্ধতাটা ছিল, এটা তো খানিক শিথিল করা হয়েছে। আগে তো দলের বাইরে একটা ভোট মতামত দিলেই তার ওই ইয়ে হয়ে যেত, খারিজ হয়ে যেত তার সদস্য পদ। মানে দলের বিপক্ষে কোনো ভোট দিতে পারবে না। না, কিন্তু এখন যেটা সংস্কার করছে সেটাতে সম্ভবত যে দলের বিপক্ষে মতামত এবং সে ফ্লোর ক্রস মানে তার ভোট সে দিতে পারবে, দিয়ে ওইখানে আর একটা কি ক্লজ করছে যেন, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। এখন আসিফ মাহমুদ শাহান স্যার যেটা বললেন যে প্রতারণা, এটা আসলে প্রতারণার ব্যাপারটা হচ্ছে যে আমি একটা পরীক্ষা, একটা মানুষ ব্যক্তি প্রয়োজনে আসতে পারে, আসার পরে আমি যদি তাকে ব্যক্তিগতভাবে ইউজ করি, তো এটা হচ্ছে প্রথম প্রতারণা। কিন্তু সে যদি সম্মত থাকে, তো সে যদি সম্মতই থাকতো, তাহলে এই যে বিবাহ হয়ে গেছে, মানে আজকে বিয়ে করলাম 4 দিন আগের তারিখ দিয়ে কাজীকে বাধ্য করে, প্রথমে কিন্তু স্টার নিতে গেছিল তার সংগঠন যে বিবাহিত স্ত্রী, এবং এটা নিয়ে বিবৃতিও দিছে, কিন্তু কাজী প্রথমে ওটাও বলেছে, কিন্তু কাজী উনি থাকতেন এক জায়গায়, কাজী আরেক জায়গায়, মেয়ের বাড়ি আরেক জায়গায়, এগুলো নিয়ে যখন ইনভেস্টিগেট করতে যে তখন দেখা গেল যে আসলে বিয়েটা করেছে আজকে অথবা কালকে, কিন্তু ওনাকে একটা তারিখ দিতে বলা হয়েছে, হ্যাঁ, যে অমুক তারিখটা তুমি বসায় দাও, তাহলে বিয়েটা অন্তত বৈধ হয়। আর দ্বিতীয়ত আর একটা মর্মান্তিক জিনিস দেখেন, যে হাজব্যান্ড ওয়াইফ যদি বনিমানা না হয়, তাহলে যে যার মতো সেপারেশন লাইফ লিভ করতে পারে, ইচ্ছা করলে ডিভোর্সও নিতে পারে, দিতে পারে। কিন্তু আমি একটা অপকর্ম করলাম, সেই অপকর্মটা ঢাকার জন্য আমি একটা লিখিত বক্তব্য দিব, যেই বক্তব্যটা মিডিয়ার সামনে আমাকে দিতে হবে। আত্মঘাতী তো, স্বামীর ভাগকে কেউ দেয়, এটা মৃত্যুর আগ পর্যন্ত তো কেউ দেয় না। গাজী নজরুলের ওয়াইফকে সেটি করতে, হ্যাঁ, এটা তো আরো মর্মান্তিক বিষয়।
এমনকি এবং আপা, বাধ্য করা হলো, ইসলাম এমনকি আপা, ইসলাম আমি ধর্মের বলছিলাম, ভয় দেখাই তো হ্যাঁ, বাধ্য করছে। আমি তো বললাম যে যে মেয়েটা ছিল সেখানে, সে কিন্তু সে নিজেও কিন্তু বিষয়টিকে বলার চেষ্টা করেছে যে তারা বিবাহিত। হ্যাঁ, মেয়েটি যখন ভিডিওটা করা হচ্ছিল, নিশ্চিতভাবেই এটি এটি আইনের অন্য একটা অংশ, নিশ্চিতভাবেই যে ব্যক্তিগত জায়গায় এইভাবে চেষ্টা ঢুকতে পারবে করছে না। অনেকভাবে মেয়েটা জিনিসটাকে। বিভিন্নভাবে চেষ্টা করেছে যাতে বিষয়টা ভিডিও করা না হয়, রেকর্ড করা না হয়, এবং মেয়েটা কিন্তু সম্মতি ছিল, মানে যতটুকু বোঝা গেছে। মানে তাহলে প্রতারণাটা কি দুজন মিলে করছে, বিষয়টা কি এরকম? মেয়েটারও তো বাধ্য হয়ে করতে পারে, মেয়েটারও তো প্রাণনাশের হুমকি থাকতে পারে, এবং সে একটা গরিব ঘরের মেয়ে, তার বাবার 28-29 বছর বয়স, এটা তার নাতির বয়সী, তারপর নাবালকের বিয়ে, রেজিস্ট্রি বিয়ে, এখন আপনি 18কে 20 করে যদি দেন, এটা তো আর একটা প্রতারণার। এই জন্য এই ঘটনাটা হয় কি, প্রতারণার শেষ নাই, মানে সর্বত্রই প্রতারণা। আপা, প্রতারণার কথা থেকে আবার যদি একটু রাজনীতিবিদদের নৈতিকতার জায়গায় আসছি, এই ঘটনাগুলোর পর তো একটা বার্তা নিশ্চিতভাবেই আসছে যে এই জায়গাটা আসলে কন্টিনিউ করতে দেওয়া যাবে না, এখান থেকে বের হয়ে আসতে হবে। মানে নৈতিকতাটা নিশ্চিত করবেন কিভাবে এর পরবর্তীতে? আসলে এখন হয়েছে কি, উনি না হলে ধরা খাইছে, উনি ধরা পড়ছে জন্য জিনিসটা আমলে আসছে একদম। কিন্তু অনেকে আছে যে উনি হয়তো আরো 10 বার করছে, হঠাৎ করে তো একদিন সাহস বাড়ে না, দিয়ে লাস্ট মোমেন্টে ধরা খাইছে। তারা অনেকে হয়তো কন্টিনিউয়াস করেও যাচ্ছে এই ধরনের ঘটনা। এই জন্য এইটা প্রত্যেকের জন্য একটা বার্তা, যে বিশেষ করে রাজনীতিবিদদের জন্য একটা বার্তা, যে এইরকম নাবালক মেয়ে একটা প্রত্যাশা নিয়ে, নিজের জীবনের প্রত্যাশা, চাকরি হোক, প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপার হোক, কি ভাই বোনদের একটা সচ্ছলতার কোনো কাজ কাম দেয়া যায় কিনা, কিংবা মায়ের অসুখ সাহায্য দেওয়া যায় কিনা, সেই জিনিসটা নিয়ে আসবে। আর আমি তাকে প্রভোগ করব, বিশেষ করে নির্বাচিত প্রতিনিধিরা প্রভোগ করব, রাজনৈতিক কর্মীরা প্রভোগ করব, যে দলেরই হোক। এখানে আমি সবার জন্য এটা নিন্দনীয় একটা ব্যাপার, এবং মেয়েদেরকে রেসপেক্ট যে করতে হয়, করতে হবে। মানে একটা দল আপা সেই নৈতিকতা নিশ্চিত করবে কিভাবে? ধরেন যে একটা দল চাচ্ছে না, বিএনপি চাচ্ছে না যে আমাদের কোনো নেতা বা আমাদের কোনো কর্মী এ ধরনের ঘটনা ঘটাক, বা সেই ক্ষেত্রে একটা ব্যবস্থা বিএনপি নিতে চায়, সেটা নিশ্চিত করবে কিভাবে? এখন হয় কি জানেন, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, পরিবারের 10টা সদস্য যেমন সমান না, তেমন সমাজের সব মানুষকে আপনি একবারে ধোয়া তুলসী পাতা, বাইতুল মোকাররম মসজিদের পেশ ইমাম কিংবা আজমির শরীফের খতিব এটা বানায় দিলেও চলবে না। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তবে আমাদের সবসময় চেষ্টা করতে হবে, আমি নিজেকে নিবৃত্ত করব এইরকম খারাপ কোনো কাজ থেকে, খারাপ প্রলোভন থেকে। আমি নিজেকে যখন কন্ট্রোল করতে পারবো, তখন আমি আমার আর একটা সঙ্গী তৈরি করার চেষ্টা করব। আমি যদি এইভাবে যদি বছরে 5টা আমি তৈরি করতে পারি, মোটিভেটেড করতে পারি, তো সেটাই আমার জন্য একটা মিশন হলো, যে মিশনটা আমি সফলতার দিকে নিয়ে যাব। নারী পুরুষ সবার ক্ষেত্রে আমি বলছি, একটা মেয়ে চাকরি দিতে যাবো জন্য ইজ্জত দিয়ে আমার চাকরি কেন নিতে হবে? রিপোর্ট রেকর্ডেরও তো একটা ব্যাপার আছে, যেখানে গেলে এরকম ঘটনার সম্মুখীন হতে পারে। আমি শাহান স্যারের কাছ থেকে একটু ছোট করে একটু জানি, আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোর এক্ষেত্রে আসলে কি ধরনের স্ট্যান্ড নেওয়া দরকার নৈতিকতা নিশ্চিত করার জন্য? দেখুন, প্রথমত যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই ধরনের মানে ঘটনা আপনি বন্ধ করে ফেলবেন সেটা সম্ভব নয়। এই ধরনের ঘটনা ঘটতে চলতে থাকবে। যখন ঘটবে, ঘটার পরে এটা বন্ধ হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে যে ওই পলিটিক্যাল পার্টিটা এক্স্যাক্টলি কি অ্যাকশনটা নিচ্ছে। এখন পলিটিক্যাল পার্টি থেকে হচ্ছে কি যদি এটাকে ডিফেন্ড করার চেষ্টা করা হয়, তাহলে এসেনশিয়ালি আপনি হচ্ছে কি এটাকে বন্ধ করার মতো কোনো ব্যবস্থা হচ্ছে গিয়ে নিচ্ছেন না। আমার মনে হয় যে যদি অ্যাটলিস্ট ইনিশিয়ালি মনে হয় যে সামথিং ইস্যু হচ্ছে, তাহলে তার যেই পদ বা যেইটা সেটাকে সাসপেন্ডেড করে দেন হচ্ছে গিয়ে একটা ডিটেলড ইনভেস্টিগেশন করে অতি দ্রুত ডিসিশনটা দেওয়া। এই ব্যবস্থাটা নেওয়াটা হচ্ছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ। যে লেটস নট টক অ্যাবাউট দ্যাট এইটা এআই দিয়ে বানানো, লেটস নট টক অ্যাবাউট যে হচ্ছে গিয়ে মেয়েটার সম্মতি ছিল কি, দ্যাটস অ্যাকচুয়ালি ভিক্টিম ব্লেমিংয়ের জায়গায় চলে যায়। এখানে পাওয়ার ডিস্টেন্সটা খুব সিগনিফিক্যান্ট একজন এমপির সাথে একজন ইসের। সো এইখানে এই ধরনের প্রশ্ন তোলা বা এই ধরনের ইসে করা, সেইটা মানে বন্ধ করা দলের পক্ষ থেকে, এবং হচ্ছে গিয়ে যেটা আমি বললাম যে সাসপেন্ডেড ইস্যু করে সরাসরি হচ্ছে গিয়ে ব্যবস্থা নেওয়া, কোনো ধরনের ডিফেন্ড করার চেষ্টা এই ধরনের কার্যাবলীকে হচ্ছে গিয়ে কখনোই বন্ধ করতে পারবে না। সো আপনি যদি দলের নেতা হয়ে থাকেন যার এ ধরনের কোনো ইস্যু আছে, অ্যান্ড ইফ ইউ নো দ্যাট এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস হলে দল আপনার পাশে দাঁড়াবে না, এক্স্যাক্টলি, অনলি দেন হচ্ছে গিয়ে এটা একটা ডিটারেন্ট তৈরি করতে পারে। এই ছাড়া এটা ডিটারেন্ট। আরেকজন দর্শক আছে তার আর এআই দিয়ে তৈরি ব্যাপারটা নিষ্পত্তি হয়ে গেছে, এটা এআই দিয়ে তৈরি না। নিশ্চিতভাবে একজন দর্শক আছেন, একটু স্বাগত জানাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি জিয়াউর উত্তরা থেকে বলছি। প্রশ্ন করবেন।
রাজনীতিতে নৈতিকতা বলতে আজকের যে হেডলাইন হচ্ছে, জি তো জামাত ইসলামের উনি যে কয়েকদিন থেকে পেপার পত্রিকা আসছেন, আমরা দেখছি সাধারণ জনগণ। তো এটা তো জামাত ইসলামের যেমন মমিনুল হকের বিষয়টা আরেকজনের বউকে নিজের বউ বললো এবং অনেকভাবে মিসগাইড করলো, আবার ওটা এখন আবার ওই এই পাঠ্যপুস্তকে আবার 501 নম্বর রুম নাম্বার দেওয়া হবে। মানে এরকম যদি চলতে থাকে আমরা সাধারণ জনগণ তো বিভ্রান্তি হবে, যেটা আপনি আপা বললেন যে এভাবে চলতে থাকলে তো একটু অসুবিধা। তো এটা সুরাহা যদি কোনো বিষয় করা যেত সেক্ষেত্রে আমরা হয়তো জি আমরা ওই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। দর্শক আছেন, তার প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মুক্তার আলী, বগুড়া থেকে মুক্তার আলী বলছিলাম। জি আপনার প্রশ্ন করবেন। আচ্ছা, আমি আপনার প্রশ্ন হচ্ছে কি, তিনজনের কাছে একটা প্রশ্ন আমার। এই যে মনে করেন যে আপনার দিনকে দিন যে সামাজিক অবক্ষয় বেড়ে যাচ্ছে, শিক্ষিত মানুষেরা আজকে অপরাধের সাথে, কিছু শিক্ষিত, সব শিক্ষিত না, শিক্ষিত মানুষেরা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে আর কি। এই যে আপনার অনৈতিক কাজে, ঘুষ, দুর্নীতি, অনিয়ম। আগে অশিক্ষিত মানুষগুলো শিক্ষিত মানুষকে সম্মান করতো, আজকে এই সব কারণে আজকে অশিক্ষিত মানুষ শিক্ষিত মানুষকে আজকে ঘৃণা করতে চায়। এখান থেকে তো আমরা কি শিক্ষা নিচ্ছি আমরা, এটাই আমার প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ, থাকুন আপা। বিরতির আগে একজন দর্শক ছিলেন, তিনিও এই ধরনেরই একটি প্রশ্ন করেছেন যে মামুনুল হকের মতো লোক যখন 501কে সেলিব্রেট করার কথা বলেন, পাঠ্য বইতে সেটা সংযুক্ত করার কথা বলেন, সেটি আসলে আমাদের কি বার্তা দেয়, এবং সেই সাথে তিনি যে প্রশ্নটি করেন মামুনুল হকের ব্যক্তিগত ব্যাপারটা আমি যেটা বুঝি যে মামুনুল হক সাহেব মেয়েটাকে জান্নাতকে নিয়ে ওই রিসোর্টে ছিল, সেটা ঠিক আছে, কিন্তু তারপরে সরকার, আওয়ামী লীগ সরকার যেটা করছে যে জোর করে তাকে বাসা থেকে তুলে নিয়ে এসে তাকে দিয়ে মামুনুল হকের এগেনস্টে মামলা ফাইল করাতে গেছে, এগুলো তো সরকার বাড়াবাড়ি করছে প্রথমত। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওই মেয়েটা কিন্তু একটা বিবাহিত মেয়ে, এবং এই মেয়ের চেয়ে একটু বয়সও বড়, তো সেটা তো সাবাল লোক। তো সাবাল লোক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একজন যদি আর একজনের কাছে যায়, আর এখানে তো সরকার ধরার কেউ না, সরকার ধরার কি কেউ যদি আপত্তি তোলে সেরকম একটা ব্যাপার। আর মামুনুল হক তো বেসিক্যালি অনেক নির্যাতিত হয়েছে সরকারের আমলে, এবং আমি নিজেই প্রেস ক্লাবে যে বক্তৃতা দিচ্ছি যে আওয়ামী লীগের নেতারা প্রেম করতে পারে, মন্ত্রীরা রঙ্গলীলা করতে পারে, তাতে কোনো অপরাধ না, আর আলেম ওলেমারা তাদের ঘাড়ে একটা দোষ চাপাই দিয়ে জেলে বছরের পর বছর রাখবে, এটা তো সমীচীন না। তো সেই ক্ষেত্রে উনি যেহেতু একটা ত্যাগ তিতিক্ষা করছেন, নির্যাতিত মানুষ, স্বাভাবিক কারণে উনি মনের জেদে ক্ষোভে যে ঠিক আছে 501 নিয়ে সেলিব্রিটি করা হোক। আমার মনে হয় উনি ক্ষোভ আক্ষেপ নিয়েও কি একজন রাজনীতিবিদ রাজনীতিবিদ হলে পারে না। এখন ওনারা তো একটা প্রেক্ষাপটের ভিত্তিতে রাজনীতিবিদ, বেসিক্যালি তো ওনারা ভালো আলেম, ভালো ওলেমা, এবং কওমি থেকে যারা আসেন তারা প্রকৃত রাজনৈতিক উচ্চভিলাষ কিন্তু ওনাদের থাকে না। ওনাদের ইসলামের অনুসৃত যে পথ, ওইটুকের বাইরে ওনাদের কোনো বক্তব্য, বিবৃতি, উচ্চভিলাষ কিন্তু থাকে না। কিন্তু ওনাকে এই যে জেলে যে সাফারটা হতে হয়েছে, হওয়ার পরে কিন্তু উনি অ্যাডামেন্ট হয়ে গেছে, জেদ হয়েছে। আমি তার সাইকোলজিটা ব্যক্তিগতভাবে উপলব্ধি করে যেটা বুঝতে পারছি, এবং তখন সে বলছে ঠিক আছে এটা পাঠ্য বইয়ের দেন, সেলিব্রেট করেন, এই করেন, সেই করেন। এটা জেদের বশবর্তী হয়ে মনের ক্ষোভেই হয়তো বা উনি এটা বলেছেন, কিন্তু এটা পাঠ্য বইও হবে না, এটা সেলিব্রেটও হবে না, কারণ যে কোনো বিতর্কিত জিনিস পাঠ্য বইয়ে যাবে না, আর এটা নিয়ে সেলিব্রেট করারও কিছু না। আমি একটু শানসার কাছ থেকে জানবো, দ্বিতীয় যিনি প্রশ্ন করলেন যে একটা সময় ছিল শিক্ষিত মানুষদের আমরা বিশেষভাবে সম্মান করতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সমাজে যত ধরনের আসলে দুর্নীতি, অন্যায়, নৈতিক স্খলনের মতো বিষয়গুলো আমরা শিক্ষিতদের মধ্যেই বেশি দেখতে পাচ্ছি, সেটি আসলে না, আমি একটু জাস্ট আগের বিষয়টা কি করি। আমার মনে হয় যে কোনো ধরনের আপনি সাফার করতে পারেন, সেই সাফারের মাত্রা ইসে হতে পারে, কিন্তু সেটা কখনোই মানে একটা অ্যাক্টিভিটিস যেটা আপনার হিপোক্রেসিকে প্রমাণ করে সেটার জাস্টিফাইড হতে পারে না। এবং খুব গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, যে ধরা যাক হচ্ছে কি একজন মানুষ এমন একটা আইডিওলজিতে সাবস্ক্রাইব করে যেখানে হচ্ছে কি আপনার এই পারস্পরিক সম্মতি এবং সম্মতির সাথে এই ব্যাপারটা এটা তার সাথে অ্যালাইন করে, সেটাকে আমরা একভাবে দেখব। সেখানে কিন্তু হচ্ছে গিয়ে তার যে পার্সোনাল পয়েন্ট, পার্সোনাল বিলিফ, সেটার সাথে তার অ্যাকশনের একটা খুব সামঞ্জস্য আছে, এবং যেটা বললাম যে একটা পলিটিক্যাল লিডার যে আইডিওলজি, সেটার সাথে হচ্ছে গিয়ে সেটা যাচ্ছে। কিন্তু আপনার আইডিওলজিক্যাল পজিশন হচ্ছে একরকম, আপনি হচ্ছে গিয়ে রিলিজিয়নকে কেন্দ্র করে এক ধরনের নৈতিকতার স্টেটমেন্ট আপনি দাঁড় করিয়েছেন, কিন্তু আপনি অ্যাক্টিভিটি যেটা করছেন সেটা হচ্ছে কমপ্লিটলি সেটাকে ভায়োলেট করছে। এইটার কোনো ধরনের মানে
কি বলবো, এটা কোনো ধরনের গর্ব করার জায়গাটা তো গ্রহণযোগ্যতা বা অবশ্যই অ্যাকসেপ্ট সেরকম করা সমর্থন এটা দেওয়ার হতো মতো বিষয় না। এটা কখনোই হতে পারে না। এটা কখনোই হচ্ছে কি সেলিব্রিটি করাটা, এইটা হচ্ছে পুরো জিনিসটাকে মানে যেটা বললাম যে একটা হাস্যকর জায়গায় নিয়ে এসে এটার যে গুরুত্বটা সেটাকে করা। আমি এগেইন পয়েন্টটা হচ্ছে যে আপনি আসলে কোন আইডিওলজিক্যাল জায়গা থেকে হচ্ছে কি একদম। আরো একজন দর্শক আছে, তিনিও প্রশ্ন রাখতে চান। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আমি আব্দুল সত্তার রাজশাহী থেকে বলছি। প্রশ্ন করবেন। প্রশ্ন হচ্ছে যে জামাত ইসলাম তো ইসলামের আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়। তাহলে উনি যে ঘটনাটা ঘটালেন, তাহলে উনি তো ইসলামের মানে ধারা হয়েছে বলে আজকে এমপি ইলেকশন করার সুযোগ দিয়েছেন। তাহলে তার ইসলামের আইন অনুযায়ী তার শাস্তি কি হওয়ার দরকার? তাহলে শাস্তি হওয়ার দরকার পাথর মারতে হবে, আর না হলে তাকে তার এই দৌড়া মারতে হবে। এটা হলে আইন, ইসলামের আইন বলে। তাহলে তাদের কি ধরনের শাস্তির ব্যবস্থা করবেন আপনারা, এটাই আমি জানতে চাই। এইটা তো আরো একজন দর্শক আছে, সেই প্রশ্ন নিয়ে তারপর আমরা আসি। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা বলছি গাজীপুর থেকে। ওয়ালাইকুম সালাম, জনাব বলবেন। আমার প্রশ্নটা হলো, মেয়েটার বয়স মনে হয় 15-র উপরে না, এরকম কিন্তু আমরা টেলিভিশনে জানতে পারলাম মেয়েটার বয়স 17 বছর। 17 বছর হইলেও মেয়েটা কিন্তু নাবালিকা। 18 বছর না হইলে কোনো মেয়ের বিয়ে হয় না, অথবা প্রেম করতে পারে না, বা কিছু হয় না। তার সাথে কোনো খারাপ কাজ করলে সেটা আইনগতভাবে দণ্ডনীয় হয়। আদালত এই ব্যাপারে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে কিনা, আপনি আপনার কাছে আমার এই প্রশ্ন রইল। আপা, এই প্রশ্ন দিয়ে শুরু করে আমি শাহজাহানের কাছ থেকে আমি আগে প্রশ্নটা নেব। জি, আপনি। আচ্ছা, এখানে হচ্ছে কি যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এখন আল্লাহর আইন তো জামাত ইসলামরা চেয়ে আসতেছে। তাহলে এখানে সিআরপিসি তো একরকম গেল, এখানে আল্লাহর আইন দিয়েও কিন্তু শাস্তির বিধান আছে। এখন জামাত ইসলামকে চিন্তা করতে হবে যে শুধু বহিষ্কার করে দায় এড়ালাম, যে বহিষ্কারটা আমি করে দিছি, এটা দায় এড়ানো যাবে না। এটা সামাজিক একটা দুরারোগ্য ব্যাধির মতো সংক্রমিত হয়ে যাচ্ছে আমাদের টোটাল সমাজ। শাহজাহান যেটি বলছিলেন, একটা স্পষ্ট অবস্থান তাদের থাকতে হবে এবং এই আইনের সোপর্দ এবং আইনের আশ্রয় তো জামাত ইসলামকে নিতে হবে। এখানে অন্য কারোর তো নেওয়ার কোনো সুযোগ না। তাদের পলিটিক্যাল জেলাসি চলে আসে, প্রতিদ্বন্দ্বিতা চলে আসে, দোষারোপের রাজনীতির আবার পুনরাবৃত্তির কথা চলে আসবে। তো এইখানে যেহেতু জামাত ইসলাম সৎলোকের আইন, আল্লাহর আইন এবং সৎলোকের শাসন চায়, এটার বিপরীতমুখী ঘটনাটা ঘটে গেছে। এখন এটা ফৌজদারি আইনেও সে একটা মেয়ের শ্লীলতাহানি এবং তাকে জোরপূর্বক সেক্সুয়াল হ্যারাস করেছে। এতে মানবাধিকার কমিশনরাও আগে আসতে হবে তাদেরকে, এবং এখানে জামাত ইসলামের পক্ষ থেকেও আইনের আশ্রয় নেওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে ইসলামিক লেবাস পড়লাম, কোরআন তালাওয়াতের মুখে কথা বললাম, হাদিস কোরআন নিয়ে বয়ান করলাম, জান্নাতুল ফেরদৌস দেওয়ার এখতিয়ার আমার আছে বলে আমি ভোট নিলাম, কিন্তু বেসিক্যালি আমার এই অপকর্মগুলো বাংলাদেশের মানুষ কিন্তু এটা প্রত্যাশা করে না। যেমন আমির হামজা সাহেব বলেছে যে আল্লাহ যে জান্নাত দেবে, এই সাতক্ষীরা থেকে শুরু হয়েছে, হতে হতে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যে ঠেকেছে। এবং এইখানে শুধু কুষ্টিয়াটা হচ্ছে না, কারণটা কি কুষ্টিয়ায় এত নেশাখোর বেড়েছে যে এখানে জান্নাত আর হচ্ছে না। এখন এই বক্তৃতাটা ধরেন, উনিও কিন্তু এমপি হয়েছেন, আমির হামজা সাহেব, এখন উনিও কিন্তু এই একই দলের এমপি। এখন এখানে ওনাদের দলীয় দৃষ্টিকোণ থেকে দলীয় শাস্তি তো বহিষ্কার হলো, কিন্তু সামাজিক ধর্মীয় শাস্তির বিধানটা কি? আবার এই প্রশ্নটাই দর্শক আসলে জানতে চাচ্ছেন। আপনিও বললেন যে আল্লাহর আইন তারা হচ্ছে কায়েম করতে চায়, কিন্তু তারা প্রকৃত অর্থে আসলে তারা কোন আইনটা আসলে কায়েম করছে? এবং ওই প্রতিশ্রুতি দেখি তো মানে জনগণ তাদেরকে আসলে ভোট দিয়েছে যে তারা আল্লাহর আইন কায়েম করবে। তারা কি আসলে কয়েকদিন আগে যে বাচ্চাটা বাংলাদেশে রেপ হলো, এইটার একটা ঘটনা মধ্যপ্রাচ্যে ঘটছে, একটা কোথায় দুবাই না কোথায়, এবং সেটা দেখাইছে কিন্তু যে রীতিমতো শিরোচ্ছেদ করা হয়েছে তার। কিন্তু একটা দল হিসেবে কি সেটি করার সুযোগ আছে যে তারা চাইলে কি এরকম আলাদা আইন করতে পারবে? দেশের একটা দেশে থেকে সেটা পারবে না। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আল্লাহর আইন করবে, সৎ লোক, যেহেতু তারা সৎ লোক, ওনাদের শাসন ওনারা প্রতিষ্ঠা করবেন। ঠিক আছে, তাদের প্রতিশ্রুতি এই ৭১-এর পর থেকে, বাংলাদেশ যেদিন থেকে স্বাধীন হয়েছে সেদিন থেকে তাদের প্রতিশ্রুতি, এবং গোলাম আজম যেদিন থেকে এই দলের মওদুদিবাদের যে প্রতিষ্ঠা এবং অনুসারী যখন থেকে হয়েছে, তখন থেকে ওনাদের মতবাদ এটা। এখন স্বাভাবিক, কারণ ওনাদের মতবাদ নিয়ে তো নাগরিক প্রশ্ন তুলবেই। জি স্যার, আপনার কাছে একটি প্রশ্ন ছিল, রাজশাহী থেকে আব্দুল সত্তার প্রশ্নটি করেছিলেন। প্রশ্নটি জানি কি ছিল? আচ্ছা, শাস্তিটা আসলে বিধান করবে কিভাবে? না,
বেসিক্যালি আপনি দেখুন মানে এইখানে মানে পুরো- মেয়েটার প্রতারণাও তিনি দেখতে পাচ্ছেন যে মানে তার তো বয়সটা আসলে কম ছিল। আমার মনে হয় না মানে মেয়েটার প্রতারণার কথা এখানে আসছে বলে আমার মনে হয় না। উনি বলেছেন যে মেয়েটার বয়সটা যদি কম থাকে তাহলে সেটা আরো বড় অপরাধ, আইনগতভাবে সেটি আসলে অপরাধ। এখানে মেয়েটার দোষের কথা মনে হয় না আসছে। না, দেখুন আসছে। দেখুন আসছে না, হ্যাঁ। হ্যাঁ সেই ব্যাপারটা যে এখানে অ্যাডাল্ট আসছে হলে না। একটা মেন্টাল অ্যাডজাস্টমেন্ট এগেইন মানে concept নিয়ে হ্যাঁ হতো। সেটা এখন হচ্ছে যে যেটা স্পেসিফিক্যালি যেমন যদি এই জিনিসটাকে যেহেতু হচ্ছে গিয়ে এখন একটা ডিসিশন হয়েছে, পরবর্তীতে এটাকে হচ্ছে গিয়ে যখন দেখা হবে, এবং আমরা এখনো যতটুকু হচ্ছে আমরা নিউজ পেপার রিপোর্টে একটা বায়োডাটাতে দেখলাম বয়সের এক হিসাব, আবার দেখলাম হচ্ছে গিয়ে আরেকটা। সো ইফ ইউ গেট আ প্রপার সেন্স অফ এক্স্যাক্টলি হচ্ছে গিয়ে বিয়ের বয়সটা আসলে হচ্ছে গিয়ে কোন সময় হয়েছে, যদি সেইটা হয় তাহলে রাষ্ট্রীয় যে আইন আছে, কারণ এট দ্য এন্ড অফ দ্য প্রচলিত আইনে at the end of the day this is People's Republic of Bangladesh, it's not Islamic Republic of Bangladesh যে আপনাকে ওই ইস্যুতে যেতে বিষয়টিও হবে। কিন্তু জনগণের পরিষ্কার না, এবং হওয়াটা দরকার। এইখানে আরেকটা ব্যাপার আছে, আমি যেহেতু ইস্যু আছে যে উনার এইটাতে আমরা এই বয়সে নিয়ে কথা বলছি, বাট আপনি ফেসবুকে বা বিভিন্ন সময় আপনি দেখবেন অনেকে এই যে একাধিক বিয়ের আলাপ, তারপরে হচ্ছে গিয়ে যে মাঝখানে তো বিম বা এরকমও ছড়িয়ে গিয়েছিল যে আমি মানে কার কোন আত্মীয় সেটা বোঝা যাচ্ছে না, কারণ বিয়ের সম্পর্কটা এরকম জায়গায় চলে যাচ্ছে। এরকম ইস্যু আসছে যে হচ্ছে কি উনার মেয়ের ছবি দিয়ে মেয়ের খেলার সাথে আনবার জন্য হচ্ছে গিয়ে বিয়ে করবার কথা বলছেন। এই যে ঘটনাগুলো যেটা সরাসরি ঘটছে, এই জায়গাটা তো বাল্য বিয়ের আমাদের যে মানে চাইল্ড ম্যারেজ রিস্ট্রেন্ট অ্যাক্ট যেটা আছে, সেইখানে হচ্ছে গিয়ে বয়সীমার যে ব্যাপারটা আছে বা উনি অলরেডি যে বিয়েগুলো করছেন, প্রত্যেকটা তো হচ্ছে গিয়ে সেই আইনের লঙ্ঘন। আমরা এইটা নিয়ে কথা বলছি, খুব ভালো কথা, কিন্তু ওই যে আপনি বলছিলেন না যে সোসাইটিতে ছড়ে যাওয়া, এই ঘটনাগুলো তো ঘটেছে আগে, আমরা তো দেখেছি, সেগুলো নিয়ে আমরা কেন কথা বলছি না, সেগুলোকে কেন আমরা নর্মালাইজ করছি? ওইগুলোকে যদি আপনি নর্মালাইজ করেন তাহলে এই ধরনের ঘটনাগুলো তো হচ্ছে গিয়ে আরও বাড়তে থাকবে। এই যে হচ্ছে গিয়ে আপনার একজনের পারমিশন ছাড়া, এবং পারমিশনের তো একটা স্পেসিফিক পদ্ধতি আছে, এগেইন বাংলাদেশের আইনে সেটার একটা স্পেসিফিক পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা যদি ফলো করা না হয় তাহলে আইনের লঙ্ঘন হয়েছে। আমরা এইখানে এটা কথা বলছি, অ্যাবসলিউটলি ফাইন, অফকোর্স এসে কথা বলতে হবে, কিন্তু এই যে প্র্যাকটিসটা আমরা দেখছি সেইটা তো হচ্ছে গিয়ে এগেইন আপনি ধর্মের নামেই হচ্ছে গিয়ে করছেন। সবথেকে বেশি কিন্তু সেটা ঠিক সবার আছে, যে ভিকটিমাইজ করা হচ্ছে, জামাতের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনাকে তো হচ্ছে গিয়ে এই যে পলিটিক্যাল ইস্যুটা, এবং আমরা তো এর সাথে সাথে যেটা বললাম যে ইন্টিগ্রিটির কোয়েশ্চেনটা আসছে তো হচ্ছে গিয়ে আপনার রিলিজিয়াস বিলিফ বা সেই সংক্রান্ত যেইটা, সেটাকে হচ্ছে গিয়ে ভায়োলেট করা। সো এই ধরনের কাজগুলো যখন আপনি করে যাচ্ছেন, এবং আমি যেটা বললাম যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, সো আপনার এইখানকার আমাদের যে আইন আছে সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আপনাকে সেটা তো করতে হবে। সো ইউ ক্যান জাস্ট নেসেসারিলি ডু সামথিং অ্যান্ড সে দ্যাট আমি এই ফ্রেমওয়ার্কের আন্ডারে করেছি, আমার জন্য আইন প্রযোজ্য না, এরকম তো হতে পারে আসলে না। শাস্তির বিধানটা আছে তো, নারী শিশু নির্যাতন সেই আইনটা আছে। আমার কথা হচ্ছে যে সেগুলোকে কেন ব্যাপার আছে, মানবাধিকার এত সংস্থা আছে, এত কর্মী আছে, কি ইয়াসমিন হত্যাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে যে তুমুল ঘটনা ঘটাই দিল, আর এতগুলো বাচ্চা কাচ্চা যাত্রার কাছে রেপ হচ্ছে, মাদ্রাসায় রেপ হচ্ছে, বলৎকার হচ্ছে, তো এগুলো নিয়ে মানবাধিকার যে সংস্থাগুলি আছে তাদের তো শুধু পরিসংখ্যান দেওয়াটাই কাজ না। এটা বাল্য বিবাহ আইনতভাবে দণ্ডনীয়। এই ভদ্রলোক একজন এমপি, আইন প্রণেতা, 3 বারের এমপি হয়ে যদি থাকে, তাহলে যে এটা যে বাল্য বিবাহ যে নিষেধ, সেখানে মোটিভেশন বাদ দিয়ে নিজেই করে বসবো, অপকর্ম করতে যে ধরা খাবো, ধরাকে নিজেই এই ঘটনাটা ঘটায় ফেলবো, এটা কি হয় কখনো একজন আইন প্রণেতার কাজ? এগুলা ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, তার একটা মানানসই। সৈয়দ ওয়ালিউল্লাহ লালসালুতে বলেছিলেন যে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা বেশি। সেই বিষয়টি কি এখন আসলে বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি? আমি একটু, আমার মূল প্রশ্নটা হলো, আমরা যখন আসলে এ ধরনের নৈতিক স্খলনের বিষয়টি বলছি, সমাজে আরও দুরারোগ্য ব্যাধি আছে, সেটি হচ্ছে ধর্ষণ, শিশু ধর্ষণ, বিশেষ করে বলাৎকারের বিষয়টি বারবার আমাদের সামনে চলে আসছে। দৈনিক ইত্তেফাকের একটি শিরোনাম যদি বলতে চাই যে শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন, মনে করো তুমি স্বপ্ন দেখতেছো। একটা ছোট্ট শিশুকে কিভাবে আসলে, এই যে টিআইবি যে রিপোর্ট দিচ্ছে না, ধর্ষণ বাড়ছে, এটা বেসিক্যালি কিন্তু মাদ্রাসায় শিশু, যারা মেয়ে শিশু, তারাও ধর্ষিত হচ্ছে এবং ছেলেরাও কিন্তু ধর্ষিত হচ্ছে। এবং এইখানে শুধু ধরেন হুজুর বলল যে বলৎকার করলো সে না, আমি অ্যাডভোকেট শাহরিয়ার কবিরের নিজের কণ্ঠে বক্তব্য শুনছি যে কিসের বলৎকার, বলৎকার বলে কিছু আছে নাকি? হুজুররা কি শাস্তি দিতে পারে না? এটাকে ধরে নিতে হবে একটা শাস্তি দিল। তো একটা ছেলেকে বলৎকার করে শাস্তি দেওয়ার বিধান পৃথিবীর কোন আইনে আছে, কোন সভ্য রাষ্ট্রে আছে, কিংবা কোন অসভ্য রাষ্ট্রে আছে
যেটা অ্যালাউ করে দিচ্ছে বলাৎকার আপা, করাটা। এটাও তো সত্যি, ধর্ষণকে আমরা যতটা তৎপর হতে দেখি, ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্রকে, আমরা কি বলাৎকারের বিরুদ্ধে ততটা তৎপর হতে দেখি? ধর্ষণ আর বলাৎকার তো সেম টু সেম, মেয়ে আর ছেলের এই যে ছেলে মানে ছেলের যে ঘটনাটা, কিন্তু এখানে তো তৎপর। আমি নিজে লয়ার, তো আমি 12-14 বছর আগে থেকে এই মামলাগুলো দেখতেছি বলাৎকারের, এবং কোর্ট এদেরকে জামিন টামিন কিছু দেয় না। জামিন না দিয়ে তো সাজা হয়ে যাচ্ছে, যাবজ্জীবন সাজা হয়ে যাচ্ছে। বাট হচ্ছে, এবং বলাৎকার করে মেরে ফেলেছে 2টা বাচ্চাকে, 8 বছরের মেরে ফেলেছে কে? 14 বছরের আর একটা ছাত্র, আর একটা হচ্ছে প্রিন্সিপাল। এরকমও মামলা আমি পেয়েছি। তো এদের জামিন তো কোনোদিনই হয়নি, এবং এদের ওই হচ্ছে হয়ে গেছে, ওই নাবালক হিসেবে হয়তো ফাঁসিটা আসে নাই। পরিসংখ্যানটা আসলে বাড়ছে কেন? ব্যাপক বাড়ছে কারণ এখন স্বাধীনতা যে ব্যাপারটা, আপনি প্রত্যেকটা জিনিসের ওয়াজ দেখবেন, আপনি জামাত ইসলামে যারা ওয়াজ করেন তারা প্রত্যেকটা মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ, বেশভূষা, নায়িকা গায়িকা সব কিছু নিয়ে সে ওয়াজ করে, আলোচনার বিষয়বস্তু করে। তাহলে এখানে একটা তুচ্ছতাচ্ছিল্য ভাব করা হয়। মেয়েরা যে ভোগের পণ্য, ভোগের সামগ্রী, আলোচনার বিষয়বস্তু, একটা ভাবগাম্ভীর্য, একটা ওয়াজের যেটা থাকে, সেটাও কিন্তু এই রাজনীতিবিদ হুজুররা যারা রাজনীতি করতে পছন্দ করেন, তারা কিন্তু সেই ভাবগাম্ভীর্যটা ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। এতে হয় কি দেখেন, আগে মাওলানার কাছে যেত মানুষ ফুঁক দিয়ে যে আমার ছেলের এই অসুখ আপনি সেরে দেন, একটা হুজুরের প্রতি কি পরিমাণ বিশ্বাসটা ছিল। আজকে এই বলাৎকার বলেন, শিশু ধর্ষণ বলেন, তারপরে এইরকম কিশোরী ধর্ষণ, তারপরে এই যে টর্ম সব কিছু মিলায় মিশায় বেহেস দোজক পার্সোনাল প্রপার্টি টোপার্টি করে, এবং কোরআন শরীফ ছোঁয়ায়। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি নিজে দেখছি একটা সন্ত্রাসী কর্মকাণ্ড গেলে মসজিদে উজু করে যে কোরআন ছুঁয়ে বাঁচলে গাজী, মরলে শহীদ, এইরকম প্রমিস করে বেরোয় এসে মার্ডার করতেছে। তো এটা কি ধর্ম এলাও করে? এই শিক্ষা কি ধর্ম দেয়? তাহলে আমি ধর্মের দলের নাম বলবো আর এরকম লোমহর্ষক ঘটনা ঘটাবো? রিমুকে যেদিন হত্যা করছে, বিএনপির সাথে জামাত ইসলাম জোট ছিল, এবং রিমুর মা হচ্ছে মহিলা এমপি ছিল। এত সুন্দর তরতাজা একটা সুন্দর ছেলে, সেই ছেলেটাকে শুধু মারে নাই, পায়ে হাতে রক কাটছে, এবং গরু যে কাটে ওই কাঠের ওটাতে নিয়ে এসে 4টা টুকরা করছে, করে ওই বিনোদপুরের পদ্মার পাড়ে যে গরু এবং চিনিয়াত চাল দিয়ে পোলাও রান্না করে উৎসব উদযাপন করছে। এখন এগুলো তো আমাদের ভেতর সেই ছাত্র জীবন থেকে ধরেন এই যে বিরূপ প্রতিক্রিয়া, এটা তো একদিনের সৃষ্টি হয়নি। ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, একটা পরিবারের একটা সন্তান তার স্বপ্নের জায়গা, একটা পরিবারের প্রাণ শক্তি, সেই সন্তান আসলে শিক্ষা গ্রহণের জন্য, নৈতিক শিক্ষা থেকে শুরু করে শিক্ষা গ্রহণের জন্য আমরা স্কুলে পাঠাচ্ছি, মাদ্রাসাতে পাঠাচ্ছি। সেই সন্তানের সঙ্গে যখন এই ধরনের ঘটনা ঘটছে, মানসিকভাবে তখন থেকেই সে একেবারে শেষ হয়ে যাচ্ছে, সেই সন্তানটি, সেই পরিবারটি শেষ হয়ে যাচ্ছে। এর শাস্তিটা আসলে কিভাবে বিধান করা উচিত? যেটা হচ্ছে শাস্তি, সেটাকে পর্যাপ্ত মনে করছেন? না দেখুন, মানে যেটা হচ্ছে যে আপনার এটা তো সবসময় এক্সিস্টিং লতে যেই আপনার শাস্তি দেবার কথা, ইস্যুটা তো সবসময় সেই শাস্তি নিশ্চিত করার ব্যাপার না। এটা তো হচ্ছে গিয়ে প্রিভেনশনের একটা ইস্যু আছে, এবং এটার কারণগুলো তো হচ্ছে গিয়ে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এবং এই ক্ষেত্রে আপনি দেখবেন যে একটা যেটা বড় এখানে 2টা ব্যাপার হয়। এক, নর্মালি এসেনশিয়ালি ছাত্র বা শিক্ষকের মধ্যে তো একটা পাওয়ার ডিস্টেন্স থাকে, যে একজন এখানে সবসময় পাওয়ারফুল, এবং এইটা যখন আবার হচ্ছে গিয়ে যখন ইকোনমিক কন্ডিশনটাও এটার মধ্যে চলে আসে, যে ছাত্রের ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা কী, কারণ এইরকম একটা ব্যাপার যদি এখানে চলে আসে, তখন সে পাওয়ার ডিস্টেন্সটা কিন্তু আরও বেড়ে যায়। এটা হচ্ছে একটা জিনিস। এবং এইরকম যখন হয়, পাওয়ার ডিস্টেন্স যখন বেড়ে যায়, তখন হচ্ছে কি আপনি এই ধরনের কথাবার্তাকে খুব ইজিলি চাপ দিয়ে রাখতে পারেন। সেকেন্ড যে ব্যাপারটা, যে এই ধরনের ঘটনা তো যে ঘটছে প্রচুর, দেন এটার বিরুদ্ধে আসলে হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি আমি শাস্তির কথাটা শুধু বলছি না, এটা ঘটার যে একটা ইনেবলিং এনভায়রনমেন্ট আছে, এবং সামাজিক এটার কাজে সচেতনতা যেটি তৈরি হওয়া দরকার, সামাজিক সচেতনতা। আমার কথাটা হচ্ছে যে যেই জায়গাগুলোতে এটা ঘটছে, সেইটা আসলে হচ্ছে গিয়ে কোন ধরনের ফ্রেমওয়ার্কের মধ্যে আছে, সেইখানে যদি এই ধরনের ঘটনা ঘটে, সেইটার বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেওয়া। কারণ দেখুন, আপনার হচ্ছে গিয়ে অনেক সময়ই কিছু মাদ্রাসা, স্পেসিফিক্যালি কওমি মাদ্রাসাগুলো একটা বোর্ড বা সরকারের যে রেগুলেশন সেটার মধ্যে আনতে সবসময় একটা আপত্তি জানিয়েছে, তারা এটার মধ্যে থাকতে চায়নি। যদি তারা এটার মধ্যে থাকতে না চায়, তাহলে সরকার কিন্তু অনেক সময় হচ্ছে গিয়ে তাদের এগেনস্টে, শিক্ষকদের এগেনস্টে, যে শিক্ষকরা এই ধরনের ইস্যু করবেন বা তাদেরকে আসলে কী ধরনের ট্রেনিং দিতে হবে, তাদের হচ্ছে গিয়ে কী ইস্যু, এটার বিরুদ্ধে সরকারি পদক্ষেপ আপনি সবসময় নিতে পারবেন না যদি হচ্ছে গিয়ে সরকারি বোর্ডের মধ্যে না থাকে। তাহলে ওই বোর্ডকে এই সংক্রান্ত বিষয়গুলোর একটা ব্যবস্থা নিতে হবে। তো তারা কি সেটা করছেন? তো তারা যদি সেটা না করেন, তাহলে একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, যে এনভায়রনমেন্টটা এই ধরনের কার্যক্রমগুলোকে
ফ্যাসিলিটেট করছে, আনফর্চুনেটলি এটাকে বন্ধ না করে এটাকে ফ্যাসিলিটেট করছে। এবং যেটা হচ্ছে যে আপনি এই ঘটনাগুলো কখন জানছেন, এটা যখন একটা বাড়াবাড়ি লেভেলে চলে যাচ্ছে, এটা যখন হচ্ছে গিয়ে মৃত্যুর মতো কোনো ঘটনা ঘটছে, তার মানে যে এই ছাড়া যে ঘটনাগুলো ঘটছে না তা না। তো আপনি মানে শাস্তির ব্যবস্থা করছেন হচ্ছে গিয়ে যে ধরা পড়ছে, যে ধরা পড়ছে না সে তো ধরা ছোঁয়ার বাইরেই চলে যাচ্ছে নিশ্চিতভাবেই অনেক বেশি। অ্যাবসলিউটলি। এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, যেটা আমি বললাম যে এটা আপনি শুধু শাস্তি নিশ্চিত করবেন, শাস্তি অনেক ক্ষেত্রে নিশ্চিত হচ্ছে, তো তার আগে এখানকার প্রিভেনশনের জন্য যে ফ্রেমওয়ার্কটা দরকার সেটা তো আমাদের হচ্ছে গিয়ে এনশিওর করতে হবে। সেটা তো করতে হবে। একদিকে হচ্ছে গিয়ে প্রথমত আমার কাছে যেটা মনে হয় যে এই বোর্ডগুলো যদি সম্পূর্ণ তাদের নিজের দায়িত্বে রাখতে চায় এবং এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে, তাহলে রাষ্ট্রকে এখানে ইন্টারফেয়ার করতে হবে। কারণ একটা শিশুর জীবন, যে কোনো নাগরিকের জীবন, শুধু শিশুর জীবন বলে কথা না, এই জীবন যদি হুমকিতে পড়ে তাহলে এটা স্টেটের রেসপন্সিবিলিটি সেখানে হচ্ছে কি ইন্টারফেয়ার করা। এই ধরনের ঘটনাগুলো ইটস নিড টু বি মানে পলিসি ওয়াইজ ইটস নিড টু বি এক্সামিন দ্যাট এক্স্যাক্টলি কী কারণে ঘটছে, এবং সেটার জন্য হচ্ছে কি যে ধরনের কাজকর্মগুলো করা দরকার স্টেটকে সেটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কে আনতে হবে। সেই ক্ষেত্রে কোনো এরকম শিক্ষা বোর্ড বা কোনো বোর্ড যদি বলে যে আমরা এই ধরনের কোনো রেগুলেশনের মধ্যে যাব না, তাহলে এসেনশিয়ালি সেটাকে এই কারণে অ্যালাউ করা যাবে না, কারণ সেটা নাগরিকের জীবনের অধিকারকে খর্ব করছে। স্টেট এটা কখনো অ্যালাউ করতে পারে না। সো প্রথমত এই ফ্রেমওয়ার্কটা অ্যান্ড দেন সেটার এনফোর্সমেন্টটা, যে এই ধরনের ঘটনা যখন ঘটবে তো তখন তো হচ্ছে গিয়ে সেটার একটা ব্যবস্থা রাখতে হবে। দেখুন, আমি এটা বলছি না যে সাধারণ স্কুলগুলোতে বা ইউনিভার্সিটিতে ইভেন সেক্সুয়াল অ্যাবিউজের ঘটনা ঘটতেছে, সেটা না, সেটা ঘটতেছে। অ্যান্ড সেইটার জন্য যে প্রক্রিয়াগুলো তৈরি করা আছে, যে সেক্সুয়াল অ্যাবিউজ যদি ঘটে তাহলে হচ্ছে গিয়ে একজন কীভাবে সেটার বিরুদ্ধে কমপ্লেন করবেন, কীভাবে ব্যবস্থা নেবেন, সেটাও যে খুব পারফেক্টলি হচ্ছে আমি সেটাও বলছি না, কিন্তু একটা মেকানিজম আপনি ইন্ট্রোডিউস করেছেন যে এই জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আপনি এইভাবে রিপোর্ট করবেন, এইভাবে ব্যবস্থা নেবেন। সেম টাইপের কোনো কিছু কি আমরা এই জায়গায় দেখছি কিনা, যদি না হয় তাহলে সেইটাকে কিভাবে ইন্ট্রোডিউস করা যায় সেই ব্যবস্থাগুলো আমাদের করতে অসংখ্য হবে। ধন্যবাদ পাপিয়া, অসংখ্য ধন্যবাদ শাহান স্যার আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আবার অন্য বলা যাবে না, জি, একটু 30 কথা বলি seconds শুধু, একটু। যে এখানে কৌমি মাদ্রাসার চেয়ে আলিয়া মাদ্রাসায় ঘটনাগুলো খুব বেশি কিন্তু ঘটছে, এবং আলিয়া মাদ্রাসা থেকে পাশ করা যে শিক্ষকগুলো কৌমিতে গেছে এরা এটাকে আরো বেশিভাবে উৎসাহিত করছে। তো এই কারণে হচ্ছে কি যে গণসচেতনতা এটা ব্যাপকভাবে প্রয়োজন, এবং এর ভয়াবহতা এড়ানোর জন্য ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে ধর্মীয় অনুশাসন এবং এটা মানে পরকালে যে পাপ পুণ্যের বিষয়গুলা, এটা প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান মানে যে মাদ্রাসা হোক, কওমি হোক আর আলিয়া মাদ্রাসা হোক, এমনকি মসজিদেও এটা সেটা নিয়ে তো- ধর্ষণমুক্ত হতে হবে। মসজিদেও তো এটা নিয়ে আসলে বয়ান দিতে পারে, ঘটছে এখন বয়ান দিতে ধর্মীয় পারে। প্রতিষ্ঠান একটা বাচ্চাকে রেপ বলেন, বলৎকার বলেন, এই প্রতিষ্ঠানটা কেন ইউজ হবে, কেন মাদ্রাসার ইউজ হবে, কেন হুজুর দ্বারা হবে? একটা বখাটে ছেলে হিরোইন কোড তারটাও যেমন অ্যালাউ না, কিন্তু হুজুরদের কাছে রাষ্ট্রের সমাজের মুসলমান হিসেবে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেশি। এবং দেখেন মাদ্রাসার আলিয়া মাদ্রাসা থেকে পাশ করা ছেলেপেলেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত করা হলো। তো এখানে ভর্তি করে আলটিমেটলি কি হলো? নীতি নৈতিকতা নষ্ট হলো, পানির ট্যাপ, গরুর মাংস, উন্নত খাবার, গিফট, এটা সেটা করে একটা যে মানুষের নৈতিক অবক্ষয় আমি বলবো, কারণ আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো গিফটের বিনিময়ে না, উন্নত মানের খাবার বিনিময়ে না, পানির ফিল্টারের বিনিময়ে না। দেখেন এখানেও কিন্তু পরিবেশ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা নিশ্চয়ই এরকম অন্য কোনো আলোচনায় আবার যুক্ত হতে পারবো। দর্শক এতক্ষণ যারা ছিলেন আগামী স্বাধীন সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।